নমস্কার, আমি আছি নির্মল। আপনারা দেখছেন আরি ধর্মনগর। আমাদের সাথে আজকে আছেন একান্ত সাক্ষাৎকারে প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী শ্রীমতী মলিনা দেবনাথ মহোদয়া। ম্যাডাম, প্রথমে স্বাগত আমাদের আরি ধর্মনগর চ্যানেলের পর্দায় আপনাকে। আপনাদের মাধ্যমে আমি সবাইকে নমস্কার এবং স্বাগত জানাই। যেহেতু আপনি প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী, তো আজকে সেই বিষয়ে আমরা একটু আপনার সাথে কথা বলবো। কিভাবে আপনার যে জার্নিটা শুরু হয়েছে বা এতদূর এগিয়ে যাওয়াটা, ওইটা নিয়ে আমরা একটু জানবো। তো বিশেষত আমরা দেখতে পাই যারা মহিলা রয়েছেন তারা একটা ফ্যামিলির মধ্যে আবদ্ধ হয়ে থাকেন, একটি গণ্ডির মধ্যে। তো সেইখান থেকে কিভাবে আপনার জার্নিটা শুরু হয়েছে যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি প্রদেশ ওবিসি মোর্চার যে দায়িত্ব সেটা বেশি দিন না, প্রায় 1 বছর। কিন্তু সেই প্রদেশ ওবিসি মোর্চার যে জার্নি যদি আপনি বলেন, তাহলে ছোটবেলা থেকেই যে সমাজের জন্য কিছু একটা করার যে আগ্রহ, ইচ্ছা, সেগুলো খুব ভালো লাগতো করতে। তো আমি সঙ্গে আমাদের আরএসএস এর সঙ্গে যুক্ত হই ক্লাস 9 থেকেই। তো সেখানে আমাদের ট্রেনিং হতো। তখন আজকের দিনটা আর সেই দিনটার মধ্যে অনেকটা পার্থক্য ছিল। তখন একটা আদর্শের জন্য, দেশের জন্য, দেশপ্রেম বা সেই মানসিকতাকে সামনে রেখে আমরা যে কাজ করেছি, যে সঙ্গের কাজ, শাখাতে যাওয়া, তারপর শাখা করা এবং সেখানে ট্রেনিং করা, সেই থেকে ধীরে ধীরে মানুষের সাথে মিশা, কথা বলা। তো এরকম করতে করতে দেখা গেল কি যে মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এবং আমি যখন কলেজে পড়ি তখন আমাদের এবিভিপি যে সংগঠন ছিল, তো সেই সংগঠনের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। তো 96-এ আমাদের কলেজ ফার্স্ট ইয়ার, তখন আমি ছিলাম, বর্ণালী গোস্বামী ছিল, গুরুপদ দত্ত ছিল, পুলক ছিল। তো এরকম আমরা 4 জন প্রার্থী এই 96-এ আমরা এবিভিপি থেকে সেখানে আমরা ইলেকশনে দাঁড়াই। তো সেই প্রথম অ্যাকচুয়ালি এবিভিপি থেকে ইলেকশন লড়া, এবং সেখানে যে পরিস্থিতি ছিল, এসএফআই ছিল, একটা কংগ্রেসের সংগঠন ছিল, আমাদের এবিভিপিরও ছিল। তো আমাদের যে সংখ্যাটা খুবই কম। তো সেই জায়গাতে আমরা দেখলাম কি যে তাদের সাথে লড়াই করা আমাদের অনেক কঠিন। কিন্তু তারপরেও আমাদের আদর্শের জন্য সেখানে আমাদেরকে যেতে হয়েছে, লড়াই করতে হয়েছে, বা আদর্শকে ভালোবেসে কটা ভোট পেলাম কি না পেলাম সেটা বড় কথা নয়। কিন্তু সেই আদর্শের জন্য, সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য মনে হয়েছিল যে না, ধর্মনগর কলেজে এবিভিপির আমরা লড়াই করছি বা ইয়ে করছি। তখন আমাদের রসিক গোস্বামী থেকে শুরু করে পুরো যে বিজেপি সংগঠনও আমাদের সঙ্গেই ছিল। তো একটা আর্থিক পারিবারিক সম্পর্কের মধ্যে দিয়েই লড়াই করা, সেখান থেকে ফিরে আসা। আমরা জিততে পারিনি সেদিন, কিন্তু মনে মনে একটা আনন্দ ছিল যে না, একটা সংগঠনের বীজ হয়তো আমরা বপন করতে পেরেছি আমাদের ধর্মনগর কলেজে। পরিবারের দিক থেকে কতটুকু সাপোর্ট পেয়েছিলেন? পরিবারের দিক থেকে তো প্রচন্ড সাপোর্ট পেয়েছি। আমার মা কল্যাণ আশ্রমের সঙ্গে যুক্ত ছিল। তো সেখানে আমাদের কল্যাণ আশ্রমের যারা ছিল তারা আসতো, ছোটবেলা থেকে দেখতাম তাদের সাথে যুক্ত। ওনারা আসতেন, সংঘের প্রচারকরা আমাদের বাড়িতে আসতেন, বা একজন প্রচারক যখন চলে যেতেন তো আরেকজন প্রচারক যখন দায়িত্ব নিতেন তখন ওনারা আমাদের বাড়িতে আসতেন। তো সেভাবে আমরা ধীরে 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 দেখলাম কি সংঘ পরিবারের সাথে পুরো পরিবার যুক্ত। আমার মা, বাবা সবাই মানে সেই পরিবারটার সাথে এমন ভাবে যুক্ত হয়ে গেছি। তো সেই জন্য তখন থেকেই মানে পারিবারিক মা বাবাকে দেখে আসলে আমাদের এই জায়গাটাতে আসা। বিজেপিতে আসাটা কিভাবে যদি একটু তুলে ধরেন? বিজেপিতে আসা বলতে তখন আমি ধরুন কি বলবো, 2013 সাল, যে সংঘ পরিবারের সঙ্গে যখন টোটালি যে কাজগুলো চলছিল যে না, সিপিএম কে সরাতে হবে, এবং সিপিএম কে সরাতে গেলে কি করতে হবে, সবাই বললো যে না, আবার পার্টির হয়ে কাজ করো। এতদিন তো ঠিক আছে সঙ্গে কাজ টাজ করেছো, এবার পার্টির হয়ে কাজ করো। আমরা বললাম যে পার্টির হয়ে কাজ করবো, বলে হ্যাঁ করো, এখন সময় এসছে, এই সময় যদি তোমরা আসো তাহলে পার্টি আরো বেশি এখানে উত্তর ত্রিপুরাতে শক্তিশালী হবে। সেখানে বড় গ্রুপ জয়েনিং হয়েছে, পার্টিতে হয়ে কাজ করা শুরু হয়েছে। আমার বাবা মা তো আগে থেকে বিজেপি করতেনি, তো আমাদের তো তখন ছাত্র লাইফ, তো সেই সময়ে পার্টির সাথে এতটা
মানে কি বলবো ছিলাম না, পরিবার থেকে বাবা মা অনুপ্রেরণা নিয়ে, কারণ গ্রামের মধ্যে খুবই কম সংখ্যক বিজেপি তখন করতেন। তো আমরা কি চিড়িয়াখানার মতোই মনে হতো আর কি, যে কয়েকজন আছে আর বাকি কেউ নাই, হাতে গোনা কয়েকজন লোক বিজেপিতে করতো, ভালোবেসেই করতো। তো ম্যাডাম যখন বিজেপিতে জয়েন করার পর যে কাজটা শুরু করার পর কি দায়িত্ব নিয়ে প্রথম সেই বিজেপিতে আসা? প্রথম দায়িত্ব তো ছিল, প্রথম প্রাথমিক কমিটিতে মেম্বার ছিলাম, পরবর্তী সময়ে মন্ডল কমিটির মেম্বার, মন্ডল কমিটি থেকে মহিলা মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পরবর্তী সময়ে আমাদের মাদার সংগঠনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের দায়িত্ব, তার পরবর্তী সময়ে ওবিসি মোর্চার স্টেট প্রেসিডেন্ট। পার্টিও আমি জানি না কেন আমার মতো একজন খুব সাধারণ মানুষকে বারবার পার্টি দায়িত্ব দিয়েছে, আমিও আমার মতো করে যতটুকু সম্ভব আমিও পার্টিকে দেবার চেষ্টা করেছি। আর সেই কারণেই হয়তো পার্টি, কারণ আমার মতো একেবারে সাধারণ ঘরের মেয়ে আমি, বা খুব সাধারণ থেকেই আসা, তো সেই হিসেবে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পার্টিকে চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব সবটুকু দিয়ে পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের সমাজে তো কিছু জায়গাতে কিছু বিভিন্ন ধরনের মানসিকতার মানুষ থেকে থাকেন, যারা মহিলাদেরকে একটা আবদ্ধ জায়গার মধ্যে দেখতে পছন্দ করে, বা একজন মহিলা হয়ে ওই কাজগুলো পারবে না, তোমার দ্বারা হবে না, এইরকম কি কোনো ধরনের কথাবার্তা কি শুনেছিলেন? হ্যাঁ শুনেছি, বলতে আমার মা যিনি ছিলেন উনি যে না আমাদের মেয়ে হোক কিন্তু তারপরে পড়াশোনা করতে হবে, এগিয়ে যেতে হবে। আমি যখন MA পড়ি আমার গ্রাম থেকে, তখন খুবই কম সংখ্যক মানে MA পড়তে আগরতলা যাবে, একটা মেয়ে হয়ে একটা আগরতলা যাবে, সেটা অনেক গ্রামের মানুষের কাছে অনেক কিছু ম্যাটার ছিল, ভাবনা ছিল, একটা মেয়ে বাইরে গিয়ে পড়াশোনা করবে। কিন্তু আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, পরিবারের জন্য সেই স্বাধীনতাটুকু আমাকে দিয়েছে বলেই কিন্তু আমি আজকে হয়তো এই জায়গাতে আসতে পেরেছি। তো সেই জন্য আমার মাকে বাবাকে আমি অনেকটা কি বলবো সাপোর্ট আমি প্রচন্ড ভাবে পেয়েছি। এবং আমরা বর্তমানে দেখতে পেয়েছি যেহেতু মহিলাদের বর্তমান যে পরিস্থিতি, মহিলাদের ভীষণভাবে সাপোর্ট করা হচ্ছে, দেখতে পেয়েছি যেমন আমাদের রাষ্ট্রপতি রয়েছেন, উনি একজন মহিলা, দেশ চালাচ্ছেন, এবং যিনি অর্থমন্ত্রী রয়েছেন উনিও মহিলা, এবং দিল্লিতে দীর্ঘ 27 বছর পর আমরা দেখতে পেলাম আম আদমি সরকার সরিয়ে একজন মহিলা কিছুদিন পূর্বেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আগে কতটা মহিলা বেরিয়ে আসাটা অনেকটা কঠিন বিষয় ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার যখন এসছে আমরা দেখেছি মহিলাদেরকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একদম পঞ্চায়েতের টিকিট যদি আমরা ধরি, আজকে মেম্বার বলুন প্রধান বলুন, যে আমাদের এখানে অনেক পুরুষ থেকে মহিলা প্রধানরা বেশি। তারপর পঞ্চায়েত, জেলা পরিষদ, আমাদের যারা চেয়ারম্যানরা আছেন এখানেও মহিলার সংখ্যা বেশি। শুধু তাই না, প্রত্যেকটা জায়গাতে আগে মহিলাদেরকে নিয়ে বলা হতো যে না মহিলাদেরকে এই করেছি সেই করেছি, কিন্তু বাস্তবের দিকে যদি আমি তাকাই তাহলে দেখি যে মহিলাদের অগ্রগতির জন্য প্রত্যেকটা সেক্টরের সুবিধা দেওয়া হয়েছে। তাদের পড়াশোনাতে, তাদেরকে SHG গ্রুপের মাধ্যমে তাদেরকে উদ্যমী করে তোলা, তাদেরকে স্বনির্ভর করে তোলা, প্রত্যেকটা পরিবার যাতে স্বনির্ভর হয়, তাই মহিলাদেরকে যত বেশি গুরুত্ব দেওয়া হবে আমার মনে হয় প্রত্যেকটা পরিবারকে আমরা অনেক বেশি স্বনির্ভর দেখতে পাবো। এবং ম্যাডাম 18-এর লড়াইটা কিরকম ছিল? 18-এর লড়াইটা তো প্রচন্ড কঠিন লড়াই ছিল। তার কারণ হচ্ছে সেই সময়ে CPIM এর যে প্রভাব ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে নেমে এসে কাজ করা। অনেকে বলেছে দিদি আপনি যে বেরোচ্ছেন, আপনাকে যদি কেউ কিছু করে আপনি কি ঠিকঠাক মতো ঘরে ফিরে আসতে পারবেন কিনা। আমরা কিন্তু সেই বিষয়টাকে একবারও মাথায় নেইনি যে আমার কি হবে, বা যদি না আসে সরকার তাহলে কি হবে, আসবেই যে সেই রকমও কোনো চিন্তা সেই সময় ছিল না। মানুষ সরিয়ে দিয়েছে, এবং সেই যে লড়াইটা যারাই করেছিলেন সেই সময়ে প্রত্যেক কার্যকর্তাকে আমি প্রণাম জানাই, যে একটা
প্রবল শক্তি স্রোতের বিরুদ্ধে লড়াই করে সেই সরকারটাকে নিয়ে এসছেন। সেই সব কার্যকর্তা যারা সেই সময় কাজ করেছেন, সত্যি প্রচন্ড কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করেছেন। কারণ সেই সময়ে আমাদের সিপিএম এমন ছিল যে কাউকে নিমন্ত্রণ করতেও পার্টি দেখে করতো, কোনো সুবিধা যদি দেওয়া হয় তাহলে পার্টি দেখে দেওয়া হতো, ঘর পেতে গেলে পার্টি, চাকরির কথা তো বলে লাভ নেই। এবং ছোট ছোট বেনিফিশিয়ারির জন্য পার্টিকে এত বেশি গুরুত্ব দিত, এবং পার্টি না করলে এগেনস্ট যে দাঁড়িয়ে থাকতো, তাদের অবস্থা যে কি হতো সেই সময় যারা স্ট্রাগলটা করেছেন তারাই একমাত্র কিন্তু জানেন। এবং ম্যাডাম, বিবাহের পর স্বামীর কাছ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছিলেন? অত্যন্ত, কি বলবো, সেটা যদি বলেন তাহলে স্বামী আমার অনুপ্রেরণা ছিল। উনি সার্ভিস করতেন, কিন্তু আমি গর্ব করেই সবসময় বলতাম যে উনি যদি না থাকতেন তাহলে আমার আসলে এই জার্নিটা সম্পন্ন করা কখনোই সম্ভব হতো না। ওনার বেতনের যে টাকাটা পেতেন সেই টাকাটা কখনো উনি নিজে উঠাতেন না, তার এটিএম আমার কাছে থাকতো। এতটা বিশ্বাস ছিল যে ওনার যে টাকাটা অন্ততপক্ষে সঠিকভাবে খরচ হবে, এবং যখন ওনার প্রয়োজনে উনি 500,000 টাকা নিয়ে যেতেন, কিন্তু বাকি টাকা আমার তেল ড্রাইভার থেকে শুরু করে সামাজিকে যেখানে লাগতো আমি খরচ করতাম। পুরোপুরি উনি আপনাকে সাপোর্ট করেছেন? একদম ফুললি সাপোর্ট, সময় বলুন বা সাথ দেওয়া বলুন, পরামর্শ বলুন, মানে সমস্ত দিকে। উনি যদি না থাকতেন তাহলে আজকে আমার এই জায়গাটাতে বিলং করা অনেক কঠিন হয়ে যেত হয়তো। এবং ম্যাডাম, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সরকার গঠন করার পর কি মনে হচ্ছে এখন পর্যন্ত যে বেনিফিশিয়ারিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা মানুষের স্বার্থে তুলে ধরেছে নরেন্দ্র মোদী সরকার, কি মনে করছেন? অত্যন্ত শুভ উদ্যোগ আমি মনে করছি। কারণ মোদিজি একেবারে সাধারণ লোক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্তরের জন্য কাজ করা। এক একটা গরিব অংশের যারা মানুষ, যারা বামপন্থী যারা ভাই বন্ধু ছিল, ওনারা গরিবদেরকে নিয়ে রাজনীতিটা করতেন, কিন্তু মোদিজি এসে সেই বিষয়টাকে একদম দেখিয়ে দিয়েছেন। আজকে ঘর বলুন, জল বলুন, প্রত্যেকটা অ্যাকাউন্টে যেভাবে কিষাণ সম্মান নিধি থেকে সরকারি টাকা ঢুকছে, সেটা মোদিজি না আসলে হয়তো আমরা কল্পনা কোনোদিন করতেই পারতাম না। এই মোদিজির হচ্ছে তৃতীয়বারের মতো সরকার আমাদের এখানে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে 7 বছরের সরকার, একদম গ্যাস থেকে শুরু করে মানুষ এখন ভাবে যে, অনেকে ভাবে ঘর তো এটা মোদি দিচ্ছে, এটা পার্টি কোনো ব্যাপার নেই, এরকম একটা কি বলবো সাপোর্ট মোদিজি পাচ্ছেন। এবং গরিব মানুষ যারা আছে তারা অন্ততপক্ষে বুকে হাত দিয়ে যদি বলেন যে আমি কোনো সুবিধা পাইনি, খুব কম সংখ্যক লোক আমি দেখেছি। বেশিরভাগ ঢালাও, যে না প্রত্যেকের মাথার উপর ছাদ থাকবে, প্রত্যেকের পাকা বাড়ি থাকবে, প্রত্যেকের পাকা টয়লেট থাকবে, প্রত্যেক কৃষকের আয় যাতে দ্বিগুণ হয় তার জন্য কাজ করা, আমাদের শ্রমিক যারা আছে সেই জন্য ই শ্রম কার্ড থেকে শুরু করে মানে বিভিন্ন প্রকল্প। এবং কৃষকদের উপরে বিশেষ করে ভারতের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি খুব ভালো নজর দিয়েছেন, কৃষকদের প্রতি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তুলে ধরেছেন। একদম, যে কৃষকদের জন্য আমরা যদি বলি যে শুধু কিষাণ সম্মান নিধি নয়, কৃষককে ডেভেলপমেন্ট করার জন্য কেসিসি কার্ড করা, কিষাণ ক্রেডিট কার্ড, ফসল বীমা যোজনা, আপনার ফসল নষ্ট হয়ে গেলে আপনি সেই ক্ষতিপূরণটা পাওয়া, আমাদের পিএম যে কুসুম জলের যে ব্যবস্থা সোলারের মাধ্যমে, তো সেইভাবে আমরা দেখলাম। তারপর এলআই এর যে স্কিমগুলি হচ্ছে, প্রত্যেকটা জায়গাকে যে জলের যে ব্যবস্থা, এগুলো আগে ছিল না। এবং কৃষক যারা আছে ধান ফসল ফলাচ্ছেন, সেই ফসলটাকে 23 টাকা কেজি দরে কিনে নেওয়া। তারপর ব্ল্যাক রাইস, আমরা আপনি যুবরাজনগরে দেখেছেন ব্ল্যাক রাইস তৈরি হয়েছে, যে 85 টাকা 1 কেজি ধান বিক্রি করতে পারছে কৃষকরা। শুধু তাই নয়, বীজ বলুন, সার বলুন, বা কৃষি যন্ত্রপাতির দিকেও যদি আমি বলি, তাহলে অনেক থেকে যাচ্ছে, কৃষকরা নিচ্ছে না, কারণ পর্যাপ্ত তাদের সেই ভর্তুকি মূল্যে যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। তো সেইভাবে কৃষক যদি ডেভেলপমেন্টে যায় তাহলে দেশ ডেভেলপমেন্টে যাবে। তাহলে কি নরেন্দ্র মোদী সরকার আসার পর মনে করছেন যে সকল অংশের মানুষের উপকারটা ঠিকঠাক হয়েছে? অবশ্যই হয়েছে, কারণ আজকে ভারতবর্ষে বিশ্বের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে আজকে 5ম স্থান দখল করে আছে। এটা অনেক বড় বিষয়। একটা সময়
ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি যেতেন তাহলে অন্য দেশের রাষ্ট্রপ্রধান ওনাকে রিসিভ করা তো দূরের কথা, প্রায় আধা ঘন্টা বসিয়ে রেখে দিতেন। কিন্তু আজকে আমাদের সেই দিনটা এসছে যে আজকে বিশ্বের প্রত্যেক রাষ্ট্রপ্রধান ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানের উপরে এতটাই প্লেস যে ওনার জন্য অপেক্ষা করেন, ওনাকে নিয়ে যাবার জন্য অপেক্ষা করেন। উনি যখন ভাষণ দেন হাতের যে তালি সেটা থামে না। এই যে আন্তরিক সম্পর্ক, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং 140 কোটি লোকের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে আগে কি করে দেখতো যে গরিবী দেশ, গরিব মানুষ, তাদেরকে দিয়ে এত বেশি লোক, তাদেরকে দিয়ে কি হবে। কিন্তু সেই ভারতবর্ষকে মোদিজি কি করেছেন, সেই গরিব থেকে উঠিয়ে আনার চেষ্টা করেছেন। আজকে সায়েন্টিস্ট যারা আছেন, আজকে আমাদের অন্তরিক্ষ থেকে শুরু করে, আমাদের জলপথ থেকে শুরু করে, আমাদের রেলপথ থেকে শুরু করে, মানে প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে। আর সেটা আমার বলার প্রয়োজন নেই, একদম সাধারণ মানুষ যারা আছে সেখান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। কিন্তু আজকে দেখুন ইন্টারনেটের মাধ্যমে এত সুন্দর ব্যবস্থাপনা, আজকে কাউকে কেউ কিচ্ছু বলতে হয় না। আপনি আপনার ফর্মগুলো ফিল আপ করছেন, আপনার ঘরের টাকা একসাথে পুরো ভারতবর্ষের বাসীর কাছে পৌঁছে দেওয়া, এটা একটা ভারতবর্ষের মতো দেশে, 140 কোটি মানুষের দেশে এত বড় কাজ করা একটা বিশাল ব্যাপার। কিন্তু কারণ ইন্টারনেটকে কাজে লাগিয়ে একেবারে রেগা শ্রমিক হোক, আমাদের যারা স্টুডেন্ট হোক, আমাদের কৃষক হোক, কৃষাণ সম্মান নিধি হোক, প্রত্যেকটা 100% টাকা বেনিফিশিয়ারির কাছে পৌঁছে দিতে পারছেন। সেটা কিন্তু বিশাল একটা, কি বলবো আমি, বিশাল বড় বিপ্লব হয়েছে, যেটা আমাদের পুরো ভারতবাসীর। কারণ এটা সম্ভবই না, অন্য কোনো সরকার যদি থাকতো তাহলে এত বড় কাজটা করা, আমার মনে হয়, আমরা তো ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আজকে 10 বছর 11 বছরের ভারতীয় জনতা পার্টির সেন্ট্রালে আছে, আমাদের ত্রিপুরাতে 7 বছর আছে, এটা মানে রাত্র দিন ডিফারেন্স। এখন আমরা চলে যাই একটু দিল্লির দিকে। দীর্ঘ 27 বছর পর সেখানে ভারতীয় জনতা পার্টি তাদের সরকার গঠন করেছে। তো কি বলবেন সেই ব্যাপারে? আমরা তো প্রায় দেখেছি কেজরিওয়ালের বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে বিজেপি স্বপ্নের মধ্যে আছে, বিজেপি প্রজন্ম লাগবে। অ্যাকচুয়ালি দিল্লির মানুষ সেটা প্রমাণ করে দিয়েছেন। কেজরিওয়াল যেটা আন্দাজও করতে পারেননি যে মানুষকে বোকা বানিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না, বাস্তবের সম্মুখীন প্রত্যেক মানুষকেই হতে হয়। আজকে দিল্লির মানুষ বুঝতে পেরেছে যে আজকে 27 বছর পর কেজরিওয়াল বিদ্যুৎ ফ্রি, এই ফ্রি সেই ফ্রি দিয়ে মানুষকে কি করেছেন, মানে রিয়েল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাননি। কিন্তু আজকে প্রত্যেকটা রাজ্যের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, দিল্লিবাসী ভাবছেন যে কেন আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আনবো না। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে বিকাশ, সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেক মানুষের যে উন্নয়ন, সেখানে। অতএব দিল্লি কেন বা বঞ্চিত থাকবে? আর সেই মানুষ সেটাকে প্রমাণ করে দিয়েছেন। কেজরিওয়াল কি বলেছেন যে না, মোদিজি আরেক জন্ম নিতে হবে যে সরকার, তো প্রমাণ করে দিয়েছে মানুষ যে আর জন্মের কোনো প্রয়োজন নেই, একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং সবচাইতে বড় কথা, একজন সিএম কে হারিয়ে দিয়েছে দিল্লিতে। এর চাইতে বড় আর কি পাওনা হতে পারে? যখনই মানুষের মধ্যে অহংকার আসে তখনই তার পতনে শুরু হয়ে যায়। তাহলে কি আপনি মনে করেন ওনার ভিতরে যে একটা অহংকার কাজ করছিল? অ্যাকচুয়ালি দেখুন, রাজনৈতিক নেতারা কি করে, বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়কে তুলে ধরার চেষ্টা করে। তো কেজরিওয়ালজিও চেয়েছিলেন হয়তো ওনার মতো করে ওনার কথাবার্তা বা মানুষকে বোকা বানানো, মানুষকে দম দেখিয়ে কথা বলা। কিন্তু মানুষ বুঝতে পেরেছেন রিয়েলিটি কি, মানুষ বুঝতে পেরেছেন বিকাশ কি, উন্নয়ন কি, অন্য রাজ্যে কি করে হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না কেন। এবং কেজরিওয়ালের সেই বিষয়গুলোর উপরেই আমার মনে হয় মানুষ কি করেছেন যে না, এবার আমরা প্রমাণ করে দিয়ে দেব যে কেজরিওয়াল সঠিক ছিলেন না, মোদিজি সঠিক ছিলেন। এবং আমরা ওই দিক থেকে একটু আমাদের ত্রিপুরাতে চলে আসি। আমরা দেখতে পেয়েছি বিগত ইলেকশনে আমরা দেখতে পেয়েছি ত্রিপুরাতে সিপিএম এবং কংগ্রেস দুই পার্টি ওনারা যুক্ত হয়ে এক হয়ে লড়েছিলেন বিজেপির বিরুদ্ধে। কি বলবেন সেই ব্যাপারে? সেই ব্যাপারে আমি এটাই বলতে চাই যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি একদিকে, সিপিআইএম এবং কংগ্রেস একদিকে। আমরা ছোট থেকে বড় হয়েছি। সিপিআইএম
এবং কংগ্রেসেরই কিন্তু মূল লড়াইটা ছিল। কংগ্রেস এমন একটা জায়গায় ছিল, এত খুন, এত রক্ত, কাজ নেই, কিছু নেই। কংগ্রেস যারা ছিল তারাই জানে যে কতটা স্ট্রাগল সেই কংগ্রেসদেরকে করতে হয়েছে সেই বাম জমানাতে। আজকে মোদিজি দেখিয়ে দিয়েছেন বিকাশ কি, উন্নয়ন কি, মানুষের জন্য কি করে কাজ করতে হয়। আর তখন দুইজন কি বলবো, সাপ এবং নেউলের মতো, যে একজন একজনকে দেখতে পারে না, তাদের গোলাগুলি করতে হয়েছে। তাদের এক হাতে সিপিএম এর ফ্ল্যাগ, এক হাতে কংগ্রেসের ফ্ল্যাগ দিয়ে বেরোতে হয়েছে। মানে কোন পরিস্থিতিতে গেলে পরে সেই কাজটা মানুষ করতে পারে। এবং যারা কংগ্রেসের ছিল, যারা সিপিএম এর ছিল, অনেকেই যারা আদর্শকে ভালোবাসতো তারা মেনে নিতে পারেনি, এবং সাধারণ মানুষও কিন্তু বিষয়টাকে ভালো নজরে দেখেনি। ত্রিপুরাতে আবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। ত্রিপুরাতে যে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে পঞ্চায়েতে কি হয়েছে, যে পঞ্চায়েতে মানুষ বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির কাছে কংগ্রেস সিপিএম কোনো কিছু বিষয় নাই। মোদিজির কাছে প্রায় 26টা দল মিলে এক হয়েছে। কেন? যে মোদিজিকে সরাতে গেলে যত শত্রু হোক সব শত্রুকে একত্রিত করতে হবে, এবং ওনারা তাই করেছেন। তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে কেন্দ্রেও আছে, ত্রিপুরাতেও আছে, আমাদের পঞ্চায়েতেও, ত্রিস্তর পঞ্চায়েতেও আছে। আমরা সচরাচর দেখতে পাই বিভিন্ন বিষয় নিয়ে রাহুল গান্ধী ভারতীয় জনতা পার্টি এবং সংবিধানকে কটাক্ষ করে অনেক ধরনের কথাবার্তা বলেন। কি বলবেন সেই ব্যাপারে? সেই ব্যাপারে আমি এটাই বলবো যে রাহুল গান্ধী এমন লোক যে ওনারা পরিবারতন্ত্রকে খুব বেশি ভালোবাসেন। আজকে সোনিয়া গান্ধী বলুন, রাহুলজি বলুন, প্রিয়াঙ্কাজি বলুন, এক পরিবার থেকে 3জন সাংসদ। ভাবা যায়? ভারতীয় জনতা পার্টি কখনো কল্পনা করতে পারে যে এক পরিবার থেকে 3জন সাংসদ আসবে? ওনারা সংবিধানকে কি করেন? পকেটে পুরে রাখেন, এবং সংবিধানকে নিয়ে ঠাট্টা মস্করা ওনারা করতে কিন্তু ছাড়েননি। যে পকেটে যে সংবিধানটা ছিল সেটা খাতার মধ্যে একটা সংবিধান লেখা ছিল। আজকে এতগুলো ধারা সংবিধানের, আজকে এই সংবিধানকে নিয়ে আমরা সংবিধান গৌরব দিবস, গৌরব অভিযান করছি, সংবিধানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে আমরা চলছি, কিন্তু ওনারা সেটা কটাক্ষ নজরে দেখেন। তো একজন যারা রাষ্ট্রের জন্য কাজ করেন ওনারা এটা, আমি মনে করি এটা করতেই পারেন না। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে কাশ্মীর, বিগত দিনে আমরা কাশ্মীর দেখেছি কি পরিস্থিতিতে ছিল এবং বর্তমানে কি আছে। কি বলবে সেই ব্যাপার নিয়ে? সেখানে আমরা দেখতাম পাকিস্তানের ঝান্ডা। একদম সেই কাশ্মীর, আজকে বলতেই হয় অটল বিহারী বাজপেয়ীজির কথা, যেখানে কার্গিলের যুদ্ধ সমস্ত কিছু হয়েছিল, যে কাশ্মীরের যে পতাকা, সেখানে ভারতীয় যে পতাকা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা ওড়ানো হতো না। সেটাকে উড়ালে গুলি করে যারা পাকিস্তানি ছিল ওনারা ছিঁড়ে ফেলে দিতেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির সময়ে কিন্তু যত হোক, যুদ্ধ হোক, যে আমার ভারতবর্ষের একটা অংশকেও আমি কাটবো না, আমার ভারতবর্ষের প্রত্যেকটা ধুলি কোণা সেটা আমার কাছে মূল্য আছে তার। এবং তাই কি আমরা দেখলাম যে আজকে কাশ্মীরে ভারতীয় জনতা পার্টির পতাকা লেহরাচ্ছে। শুধু তাই নয়, কাশ্মীরে অনেক শান্তি। কাশ্মীরে আজকে কাশ্মীর চেঞ্জ হয়েছে। কাশ্মীরে আজকে মানুষ যায়, একসময় ভয় পেত মানুষ কাশ্মীর যেত। 370 ওঠার পর থেকেই, আর 370 যে ধারা, সেই ধারা ওঠার পরে যে কাশ্মীরকে ভারতের সঙ্গে একেবারে এক রিলেশনে আমরা, কাশ্মীর হোক, আসামই হোক, ত্রিপুরাই হোক, মিজোরামই হোক, যে আমরা ভারতবর্ষের লোক, এই অনুভব ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে, মোদিজি দিয়েছেন। এবং আগে তো কাশ্মীরে অনেকে ভ্যাকেশন কাটাতে যেতেন, মানে ভয় পেতেন সেখানে যেতে, এবং বর্তমানে আমরা দেখেছি টুরিস্টের পরিমাণ সেখানে অনেক বেড়ে গেছে। সেটা ভারতীয় জনতা পার্টির জন্যই হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন যে বর্ডার গুলো আছে, সেই বর্ডার গুলোকে সংরক্ষণ করা, সেখানে কাঁটাতারের ব্যবস্থা করা, সেখানে আমাদের সৈনিক যারা আছেন সেগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা, এবং কাশ্মীরে যারা সৈনিকরা আছেন, আমার সবচাইতে খারাপ লাগে, এত একটা বরফের মধ্যে থেকেও ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা, দেশের যে ভক্তি, সেটা আমি দেখেছি। যেখানে একেবারে কি বলবো, অনেক বরফ, যেখানে নেই, জল বরফ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে সৈনিক পাহারা দিচ্ছে। সেটাই হচ্ছে দেশভক্তি।
যে না, দেশের প্রত্যেকটা অংশের জন্য, সুরক্ষার জন্য আমার সৈনিকদেরকে আমি সেই জায়গাতে প্রণাম জানাই। এত কঠিন পরিস্থিতির মধ্যেও ওনারা কিন্তু আমাদের দেশকে সুরক্ষিত রাখে। তাহলে কি মনে করেন 2014 পর থেকেই ভারতবর্ষের যে একটা গঠন, সেটা পরিবর্তন হতে শুরু করেছে যখনই ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে? দেখুন, কাশ্মীরের থেকে শুরু করে পুরো বর্ডার যে লাইনগুলো আছে, সেই বর্ডার লাইনগুলোকেও আমরা দের সরকার কি করছে, সুরক্ষিত করার ব্যবস্থা করছে। আজকে ভারতবর্ষের যারা লোক আছে, আজকে নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি। আজকে আমি ত্রিপুরার কথাই যদি বলি, একটু পিছনেই গেলে কি দেখি যে একটা সময় আমাদের স্কোয়াড দিয়ে এখান থেকে আগরতলা যেতে হতো, এবং সকালবেলা যখন আমরা উঠতাম তখন 3টা 4টা বেজে যেত সেই বাসে করে স্কটের সঙ্গে সঙ্গে আমার আগরতলা পৌঁছানো। কোনো কাজ করতে গেলে পরের দিন থেকে কাজ করে পরের দিন আবার রওনা দিলে পরের দিন আসবো, মানে 3 দিনের প্রয়োজন। আজকের দিন জনশতাব্দী বলুন, আজকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বসলেন ধর্মনগর থেকে, 10টার মধ্যে আগরতলা পৌঁছলেন, আপনার কাজ শেষ করলেন, বিকেলবেলা ট্রেন ধরলেন, আবার আপনি চলে আসতে পারলেন। আমি অনেকবার যাই, সপ্তাহে 2 দিন 3 দিন তো আমার যাওয়া হয়। তো এই যে সুবিধাটা কল্পনা করা যায় বামফ্রন্টের আমলে, যে আমরা কি দেখি যে প্রায় মানিক সরকার বাবু কি বলতেন যে 40 বছর আমাদেরকে রেলের জন্য আন্দোলন করতে হয়েছে। তো আমরা কি দেখতে পেলাম, 40 বছর রেলের জন্য আন্দোলন, কিন্তু সেই মিটার গেজ যে লাইন সেটা কুমারঘাট পর্যন্ত। আর আজকে আন্দোলনের ছাড়া, কোনো দাবি দাবা সমস্ত কিছু ছাড়া আজকে সেই সাবরুম পর্যন্ত রেল চলছে। আজকে এখান থেকে রাজধানী চলছে, এখান থেকে দেওঘর চলছে। আমরা প্রত্যেকটা জায়গার সাথে এত সুন্দর রিলেশন। আজকে আমরা ধর্মনগর বাসী, এখানে বসলেই যে কোনো জায়গায় যেতে পারছি। সেটা আন্দোলনের আর প্রয়োজন হয়নি, কারণ সিপিএম এর যারা, ওনারা আন্দোলন ভালোবাসেন, আর আন্দোলন করে করে মিটার গেজ 40 বছরে ওনারা কুমারঘাটে এনেছেন। রেল যোগাযোগের যে একটা সুব্যবস্থা, বর্তমানে অনেকগুলো ট্রেন রয়েছে এবং আমরা আরো একটি নতুন ট্রেন দেখতে পেয়েছি, ইতিমধ্যেই এসে গেছে, যেটি বন্দে ভারত। তো কি বলবেন সেই ব্যাপারে? সেটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকারের বিকাশ, যে মিটার গেজ থেকে ব্রড গেজ থেকে শুরু করে আজকে ইলেকট্রিক ট্রেন আসছে। আরো বেশি অল্প সময়ে দ্রুত মানুষ পৌঁছে যাবে তাদের গন্তব্যে, আরো বেশি তাড়াতাড়ি কাজ করবে, এবং বন্দে ভারতের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি গুয়াহাটি বলুন বা বিভিন্ন জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। ইলেকট্রিক ট্রেন আসছে, তো সেটা আমাদের জন্য অমৃত ভারত স্টেশন হয়েছে। শুধু তাই নয়, আজকে একটা সময় আমাদের যেটা ইলেকট্রিকের কথা যদি বলি, যে আমাদের ছিল ও খোলা তার ছিল, আজকে সব কেবল হয়ে যাচ্ছে। এত সুন্দর ব্যবস্থাপনা, হয়তো কোনোদিন ত্রিপুরাবাসী সেটা মানে ভেবেই পাচ্ছিল না যে বন্দে ভারত কোনোদিন ত্রিপুরাতে আসতে পারে বলে। একদম একদম আমাদের কাছে স্বপ্নই মনে হচ্ছে। সেটা কি বলবো, স্বপ্নের ত্রিপুরাই বলতে পারি। তার কারণ বন্দে ভারত ইলেকট্রিক ট্রেন ত্রিপুরাতে আসবে, আমি দূর দূর দেখতাম বা শুনতাম, গেছি, ইলেকট্রিক ট্রেনে উঠেছি, তো এটা ত্রিপুরায় হবে, সেটা মানে আশ্চর্য সত্যি। তাহলে নরেন্দ্র মোদীর সরকার তা বাস্তবে করে দেখিয়ে দিয়েছে। আর আমি মনে করি যে এই ত্রিপুরা আগামী দিন আরো অনেক ডেভেলপড হবে। আজকে আমি একটা গ্রামে গেলাম একটা বিয়েতে, যে আগের যে খোলা জায়গাগুলি ছিল, আজকে সেখানে রাবার হচ্ছে, আগর হচ্ছে, ত্রিপুরাতে গম চাষ হচ্ছে, মানে প্রত্যেকটা খালি জায়গাকে ভরাট, মানে কি ভরা ভরা করা, কি বলবো, যে টিলাভূমিগুলিকে মানুষ স্বনির্ভর হচ্ছে। হ্যাঁ, স্বনির্ভরতা, ছেলেরাও স্বনির্ভর হচ্ছে। সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকেও যদি বলি, তাহলে কিন্তু অর্থকরী ফসল আমাদের হচ্ছে। এটা আগামী দিন আমাদের জন্য আরো অনেক সুগম হবে, সৌভাগ্য আমাদের ঘরে ঘরে আসবে বলে আমি মনে করি। তাহলে আমি আর কি বলবো, ডেভেলপমেন্ট বুঝতে পারছেন। এবং ম্যাডাম, ত্রিপুরা নিয়ে আগামীতে আপনার কি কি স্বপ্ন? যেহেতু ওবিসি মোর্চার অনেক একটা বড় দায়িত্বে রয়েছেন, পুরো ত্রিপুরার ওবিসি মোর্চার একটি বিশাল দায়িত্ব বড় হয় না, ছোট হয় না। যেটা যখন দল আমাকে দিয়েছে, আমি আমার মতো করে চেষ্টা করেছি যে সেই দায়িত্বটুকু পালন করার। কতটুকু করতে পেরেছি আমি জানি না, কিন্তু চেষ্টা করি। আর ভাবি যে না, আগামী দিন আমাদের এই ত্রিপুরা যেভাবে এগিয়ে যাচ্ছে, ত্রিপুরার মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে,
আগামী দিন ভারতবর্ষের উন্নত মানের যে রাজ্যগুলো আছে তার মধ্যে ত্রিপুরাও একটি হবে। এবং আপনার মতো অনেক মহিলারাই রয়েছেন, স্বপ্ন দেখেন, কিন্তু হয়তো কিছু পরিবারের কারণে বা অনেক বিভিন্ন কারণে এগিয়ে আসতে পারেন না। তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা মহিলারা রয়েছেন? আমি প্রত্যেক মহিলাদের উদ্দেশ্যে আমি সেটা বলতে চাই যে নিজেকে তৈরি করা, যে পরিস্থিতি জীবনে অনেক কিছু আসতে পারে, সেই পরিস্থিতিকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে, এবং যে সমস্যাগুলো জীবনে আসবে সেই সমস্যাগুলোকে ধীরে ধীরে সমাধানের পথে নিজেকেই খুঁজতে হবে। আপনি একটা মেয়ে হোক বা একটা মহিলাই হোক, আপনি অন্যজনের প্রোটেকশন নিয়ে ওনাকে খুব বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু সেই মেয়েটাকে সেভাবে যদি আমি শিক্ষা দেই, সেই মহিলাটাকে সেভাবে যদি আমি শিক্ষা দেই, তাকে যদি আত্মনির্ভর করে তুলতে পারি, তাহলে সে অন্যর জন্য অপেক্ষা না করে নিজেই সেই সমস্যাটা সমাধানের দিকে এগিয়ে যাবে। তো সেই মনোবলটা তাদের যদি দৃঢ় থাকে এবং সে যে এগিয়ে যাওয়ার জন্য তার যে চেষ্টা সেটাকে যে জারি রাখে, আজকে সরকারও এগিয়ে যাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করছে, বিভিন্ন টেকনিক্যাল কোর্স করাচ্ছে। আমি মহিলাদেরকে বিমান চালাতেও দেখেছি। তো সেই জন্য আজকে আর মহিলা পুরুষ বলে কোনো কিছু নেই। আজকে আমাদের সরকার আসাতে আরো অনেক ইজি হয়েছে। 33% মহিলা সংরক্ষণ বলা হয়েছে অনেকবার, কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু তাকে স্বীকৃতি দিয়েছে। শুধু স্বীকৃতি দেয়নি, আজকের দিনে কার্যকরী করেছে। সেটা অনেক বড় বিষয় মহিলাদের জন্য। আপনার আগামী দিনের পথ চলা যাতে আরো ভালো হয়, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। নমস্কার। অনেক আপনাদেরকেও অভিনন্দন। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমার রাজ্যবাসীর সাথে যুক্ত হতে পেরেছি, সবার সাথে দুটো কথা বলতে পেরেছি। আর আমি মনে করি আপনাদের এই চ্যানেলের আরো অনেক বেশি সমৃদ্ধি হোক, সবাই এই চ্যানেলটা দেখুক, এবং আগামী দিন আমাদের যারা মহিলারা আছে তারাও আরো বেশি এগিয়ে আসুক, আমাদের এই ত্রিপুরা আরো সমৃদ্ধি লাভ করুক, সেই আশা রেখে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় দিচ্ছি। সবাইকে অনেক নমস্কার।